বউ ভাতের আয়োজন করা হয়েছে বেশ বড়সড় ভাবে। আস্তে আস্তে সকল মেহমান আসা শুরু হয়ে গেছে। আমি আর সুজন দুজনেই পার্টির এক পাশে দাঁড়িয়ে আছি। আমি বললাম, কি ব্যাপার, যার জন্য এত আয়োজন সে কোথায়? তাকেই তো দেখছি না। ইতোমধ্যে সবাই রোহানের অপেক্ষা করতে করতে বিরক্তির চাপ দেখা দিচ্ছে। সুজন বলল, জামাই নিজেই হাওয়া, ব্যাপার কিন্তু সুবিধার মনে হচ্ছে না। আমি বললাম, তা ঠিক, কিন্তু রোহান কোথায় গেল বুঝতে পারছি না। সুজন বলল, ওই তো আসছে। আমি বললাম, এত লেট, ব্যাপার কি? গন্ডগোল আছে? আই এম শিওর। সুজন বলল, কি হতে পারে? আমি বললাম, সেটাই বুঝতে পারছি না। সুজন বলল, রোহানের সম্পর্কে সব ডিটেলস কি পজিটিভ? আমি বললাম, পজিটিভ। সুজন বলল, আরে বাদ দে, হয়তো আটকে গেছিল কোনো কাজে, হতেই পারে। আমি বললাম, আমি তো ভয় পেয়ে গেছিলাম, নতুন করে আবার অন্য কাউকে নিয়ে মাথা ঘামানোটা অনেক টাফ হয়ে যাবে। দুজনে এভাবে কথা বলছি, হঠাৎ একজন ওয়েটার এসে আমাদের জুস দিয়ে যায়। দুজনেই খাচ্ছি। সুজন বলল, কাজের কাজ কিছু হচ্ছে না। আমি বললাম, হবে হবে। সুজন বলল, রিস্কটা বেশি হয়ে যাচ্ছে না? আমি বললাম, তুই কবে থেকে রিস্ক নিতে ভয় পাওয়া শুরু করলি? এইটুকু রিস্ক নিতেই হবে। অনেকদিন হলো পড়ে আছি এর পিছনে, কোনো লাভই হচ্ছে না। সুজন বলল, ধরা পড়ে গেলে তো তীরে এসে তোরই ডুবে যাবে ভাই। আমি বললাম, আশা করি ডুববে না, আর ডুবে গেলে না হয় লড়াইটা সরাসরি শুরু করব। সুজন বলল, আমরা দুজন কথা বলছি, তখনই চোখ পড়ল রৌফ চৌধুরী কারোর সাথে ফোনে কথা বলছে। আমি বললাম, এই সুযোগ, চল। সুজন বলল, ওর কেবিনে যদি আগে থেকে লাগানো থাকে? আমি বললাম, ওটা খুলে নিউটা ফিট করে আমরা বাইরে এসে রিমোট টিপে অন করে দেব। সুজন বলল, অল দ্য বেস্ট, যা, আমি আছি ভেতরে। আমি বললাম, সেম টু ইউ, ভালো করে খেয়াল রাখিস। বলেই আমি চলে যাই সামনের দিকে। ভিডিওটির এ পর্যায়ে আমি আপনাদের কাছ থেকে কিছু সময় চেয়ে নিচ্ছি। বর্তমানে বিশ্বের অন্যতম জনপ্রিয় ও বিশ্বস্ত অনলাইন গেমিং প্ল্যাটফর্ম ওয়ানেক্সের সাথে তোমাদের পরিচয় করিয়ে দিতে চাই, যেখানে আমার কয়েকজন বন্ধু রাহাত, জয়, হাবিব, ওরা অলরেডি অ্যাভাইটার গেম খেলছে আর নিজেরাই আয় করছে। এই অ্যাপে আপনারা সমস্ত লাইভ ম্যাচের লাইভ ও ফলাফল দেখতে পারবেন, এমনকি স্কোর অনুমান করে উপার্জন করতে পারবেন। আর ওয়ানেক্স অ্যাভাইটার গেমে রয়েছে আকাশ ছোঁয়ার আয় করার সুযোগ। এক ক্লিকে প্লেন উড়াও, টাইম বুঝে ক্যাশ আউট করো, যত বেশি সময় অপেক্ষা তত বেশি ইনকাম। আর এখন চলছে দুনিয়া কাঁপানো অফার। পিন কমেন্টে থাকা লিঙ্কে ক্লিক করো, রেজিস্ট্রেশন করো। রেজিস্ট্রেশনের সময় প্রোমো কোড রিদওয়ান এফ ইউজ করো, তাহলেই তুমি পাবে প্রথম ডিপোজিটে 200% বোনাস, আপ টু 12,000 টাকা পর্যন্ত। সেই সাথে আরো রয়েছে 2,10,000 টাকা পর্যন্ত বোনাস সহ ফ্রি বোর্ড বোনাস পাওয়ার সুযোগ। তাই আমি বলবো, একবার চেষ্টা করে দেখুন। অনেকের ভাগ্য পরিবর্তন হয়েছে, আপনারও হয়ে যেতে পারে। আর বিকাশ, নগদ বা রকেট ইউজ করলে জমা আর উত্তোলন দুইটাই হবে ঝামেলাহীন। তাহলে আর দেরি কিসের? রেজিস্ট্রেশনের জন্য পিন কমেন্টে থাকা লিঙ্কে ক্লিক করো, আর রেজিস্ট্রেশনের সময় প্রোমো কোড রিদওয়ান এফ ব্যবহার করে বোনাস পান। বেরিয়ে আসি অনেকক্ষণ বাদে। এসে দেখি সুজন দাঁড়িয়ে দুজন লোকের সাথে কথা বলছে। আসলে কথা বলছে বললে ভুল হবে, সে লোক দুটোকে আটকানোর চেষ্টা করছে, কারণ তারা ভেতরের দিকে যেতে চাইছে। আর ও বিভিন্ন কথা বলেই যাচ্ছে। আমি ভেতর থেকে বেরিয়ে এসে চোখ মেরে বুঝিয়ে দেই কাজ হয়ে গেছে। সেও বুঝে যায় আর লোকগুলোর সাথে হ্যান্ডশেক করে বিদায় দেয়। লোকগুলো চলে যেতেই আমি ওর পাশে এসে দাঁড়াই। আমি বললাম, হয়ে গেছে। সুজন বলল, সব ঠিকঠাক তো? আমি বললাম, এবার পার্টি এনজয় করতে পারো মামা, বলে পকেটের দিকে ইশারা করে দেখিয়ে দিলাম ছোট্ট জিনিসটা। আর পকেট থেকে ছোট একটা রিমোট বের করে অন বাটন ক্লিক করে দেই। পার্টির মাঝখানে দুটো চেয়ারে আমরা বসে আছি, আর যে যার মতো এনজয় করছে। আমরা দুজন সেটা দেখছি বসে বসে। হঠাৎ পার্টির মাঝখান থেকে ইসি বেরিয়ে গেল। কোথায় যাচ্ছে সেটা দেখার জন্য আমি ওর পেছনে যাই। আমি বললাম, সুজন তুই বস, আমি আসছি। সুজন বলল, কোথায় যাবি? ওর কথায় কোনো পাত্তা না দিয়ে আমি চলে এলাম ইসির পেছনে। কিছুটা দূরে এসে দেখি একটা গাড়ি থেকে দুটো লোক বেরিয়ে ওর হাতে কিছু একটা দিয়েছে, কিন্তু কি সেটা বুঝতে পারছি না। লোকগুলো ফিরে যাচ্ছে আর ইসিও ফিরে আসছে দেখে আমি লুকিয়ে পড়ি। সে গিয়ে পার্টিতে সবার সাথে মিশে যায়, তাই আমিও চলে আসি। কিন্তু ভেতরে এসে যেটা দেখি তার জন্য মোটেও প্রস্তুত ছিলাম না। আমি ভেতরে ঢুকে দেখি সবাই নিশিকে শান্ত করার চেষ্টা করছে। ব্যাপারটা কি? আঙ্কেল বলল, নিশি প্লিজ শান্ত হও। আমি ভাবছি নিশি তো শান্তই দেখা যাচ্ছে, কিছু তো বলছে না, তাহলে শান্ত হবে কি? খালামণি বলল, নিশি সিন ক্রিয়েট করো না প্লিজ। রৌফ আঙ্কেল বললেন, কি সমস্যা? বলেই নিশির দিকে তাকিয়ে জিভে কামড় দিয়ে তাকিয়ে আছেন। বাবা বলল, এ কি মামনি, তোর এই অবস্থাটা করলো কে? নিশি একদম চুপচাপ দাঁড়িয়ে আছে, কোনো কথা বলছে না, খালি চোখ থেকে আগুনের লাভা বের হচ্ছে। আমি বুঝতে পারছি না ওর মুখে পানিটা দিল কে। বেচারির মুখের মেকআপ নষ্ট হয়ে পুরো নাজেহাল অবস্থা। আরু এখানে সবাইকে এভাবে দাঁড়িয়ে থাকতে দেখে সবার মাঝখান থেকে বেরিয়ে এদিকে এগিয়ে এলো। আরু বলল, কি হয়েছে? কিরে তোর এই ভূতের মতো অবস্থা করলো কে? ভাইয়া ভাবি দুজনেই এগিয়ে আসে, আর নিশিকে দেখে তাল মেলায় আরুর সাথে ওরাও। আর তা দেখে নিশি কান্না করে দেয়। বাবা বলল, এই যা। রৌফ আঙ্কেল বলল, এই মামনি কেঁদো না, বৌমা ওকে তোমার রুমে নিয়ে যাও। আরু বলল, ঠিক আছে বাবা, বলেই
নিশির হাতটা ধরে ওর রুমের দিকে চলে যায়। সবাই আবার সবার মতো ব্যস্ত হয়ে যায়। এতক্ষণ অনেকেই এদিকে উৎসুক দৃষ্টিতে তাকিয়েছিল, সবাই আবার ব্যস্ত হয়ে গেল। আর আমি এদিকে খুঁজে চলেছি একজনকে। গেল কোথায় ছেলেটা? কিছুটা ঘোরাঘুরি করার পর দেখা মিলল। আমি বললাম, কি রে, তোকে কখন থেকে খুঁজে চলেছি, আর তুই এখানে বসে আছিস? সুজন বলল, আমি তো অনেকক্ষণ থেকেই এখানে আছি। আমি বললাম, ওহ, আর আমি ওইদিকে খুঁজেছি। যাই হোক, বাদ দে। সুজনের চোখ দেখে মনে হচ্ছে বেচারা চিন্তায় আছে। আমি বললাম, কি ব্যাপার, তুই কি ভাবছিস? সুজন বলল, কই কিছু না তো। আমি বললাম, আমি স্পষ্ট দেখছি তুই কিছু নিয়ে ঘাবড়ে আছিস। সুজন বলল, আরে কিছু না, চল ওইদিকে যাই, একটু জায়গাটা ঘুরে দেখি। আমি বললাম, চল। বলে দুজনে উঠে সামনের দিকে গেলাম। আমাদের এদিকে এগিয়ে আসতে দেখে রোহান নিজেও এগিয়ে এলো। রোহান বলল, রাজ ভাইয়া কেমন আছেন? আমি বললাম, আলহামদুলিল্লাহ, তুমি? রোহান বলল, জি আলহামদুলিল্লাহ। সুজনের দিকে ইশারা করে বলল, উনি? আমি বললাম, ও আমার বন্ধু সুজন। রোহান বলল, হ্যালো ভাইয়া বলে সুজনের দিকে হাত বাড়িয়ে দেয়, আর দুজনেই কুশল বিনিময় করে নেয়। আরো অনেক কথা হয় আমাদের তিনজনের মাঝে। কিছুক্ষণ পর কেউ রোহানকে ডাক দেয়, আর সে আমাদের এনজয় করতে বলে সেদিকে এগিয়ে যায়। আমরা দুজন ওর চলে যাওয়ার দিকে তাকিয়ে থাকি বেশ কিছুক্ষণ। সুজন বলল, এই আরসিকে দেখে তো সন্দেহজনক কিছু মনে হলো না? আমি বললাম, হ্যাঁ। সুজন বলল, ওদের তো পুরো বংশই আরসি। আমি বললাম, তা ঠিক বলেছিস, দেখা যাক, আজ তো একটা রিস্ক নিলাম। পার্টি শেষ হতে হতে অনেক রাত হয়ে যায়। বাবা এসে আমাদের বলে যান তৈরি থাকার জন্য, সবাই বের হবে এখন। আমরা সবাই গেটের সামনে দাঁড়িয়ে আছি। মিস্টার এবং মিসেস চৌধুরী বিদায় দিতে গেট পর্যন্ত এগিয়ে এসেছেন। ওনাদের সাথে মত বিনিময় করে আমরা চলে আসি গাড়ির সামনে। গাড়িতে ওঠার সময় আমার চোখ একবার রৌফ চৌধুরীর দিকে চলে যায়। চেয়ে দেখি উনিও আমার দিকে তাকিয়েছেন। দুজনেই দুজনের চোখাচোখি হয়ে যাওয়ায় একটা মুচকি হাসি দিয়ে অন্যদিকে তাকাই, আর সেদিকে তাকিয়ে দেখি ইসি আমাদের দুজনের দিকে তাকিয়ে আছে। আমাকে তাকাতে দেখে চোখ ফিরিয়ে নেয়। কি ভেবেছে দুজনের মুখের হাসি দেখে আল্লাহ মালুম। বেচারি তো আমাকে এই কেসের ক্রাইমার ভাবছে। যাক, ভাবনা এখন আরো পাকাপোক্ত হবে। বোকা মেয়ে, আমার পেছনে আবার সময় নষ্ট করবে। এসব ভাবতে ভাবতে মুচকি হাসি দিয়ে আমি বাইকে উঠে বসি, আর পেছনে বসে সুজন। বাবা বলল, তোমরা বাইকে যাবে? আমি বললাম, আমরা তো বাইকেই এসেছি আঙ্কেল। বাবা বলল, আচ্ছা, রাত কিন্তু অনেক হয়ে গেছে, সাবধানে এসো, আর গাড়ি সাবধানে চালিও কিন্তু। আমি বললাম, চিন্তা করবেন না আঙ্কেল, আপনারাও সাবধানে যান, আমরা আপনাদের পেছনে আসছি। বাবা বলল, এসো তাহলে। এই বলে বাবা চলে গেলেন। একে একে বেরিয়ে গেল সবগুলো গাড়ি, আর পরে বের হই আমরা দুজন। আমার টেনশন হচ্ছে একটা কথা ভেবে, রৌফ চৌধুরী কেন আমার দিকে এভাবে তাকিয়েছিল, কিছু বুঝতে পারেনি তো? ভাবতে ভাবতে বাসার সামনে চলে আসি। গাড়ি থেকে একে একে সবাই নেমে পড়ে। বাসায় ঢুকে সবাই নতুন বর আর মেয়েকে নিয়ে ব্যস্ত হয়ে যায়। একটা বিষয় দেখে আমার অবাক লাগছে, সুজন বাসায় ঢুকে চোরের মতো ভেতরে চলে যায়। আমি অবাক হয়ে তাকিয়ে থাকি ওর যাওয়ার পথে। কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে আমিও উপরে চলে আসি। আমি সিঁড়ি দিয়ে উঠছি আর ইসি নামছে নিচে। ব্যাপার কি, বাসায় ঢুকলো কখন, উপরে গেল কখন, আবার ফিরেও এলো? কি ফাস্ট কাজের গতি। ইসি বলল, শুরু করেছেনটা কি? না নিজে উপরে যাচ্ছেন, আর না আমাকে নিচে যেতে দিচ্ছেন। আমি বললাম, ওহ সরি, আমি খেয়াল করিনি। ইসি বলল, ভাবছেনটা কি? আমি বললাম, কই কিছু না তো। ইসি বলল, ভেবে নিন, আর কয়দিনই বা ভাবতে পারবেন? আমি বললাম, মানে? ইসি বলল, কিছু না, বলে নিচে চলে গেল। আসলে এতক্ষণ আমি ভাবনার জগতে ঢুকেছিলাম, আর ওর পথ গেছিল আটকে। কিভাবে আটকেছি আশা করি আপনারা বুঝতে পারছেন। কিন্তু এই মাথামোটা আমায় এমন একটা কথা বলল কেন? বোকা শুধুই আমায় সন্দেহ করছে। যখন বুঝবি আমি কে, সেদিন আফসোস করতে হবে, দেখে নিস। কথাগুলো মনে মনে বলে আমি চলে এলাম রুমে। এসে দেখি সুজন ওয়াশরুমে ঢুকে গেছে। তাই আমি বারান্দার দিকে এগিয়ে যাই। এত রাতে বাইরে শুধু অন্ধকার ছাড়া কিছুই দেখতে পাচ্ছি না। এদিকে ওয়াশরুম থেকে বেরিয়ে আমাকে ডাকতে থাকে সুজন। সুজন বলল, কোথায় গুরু? আমি বললাম, এই তো এখানে। বলে রুমে এসে আমি তোয়ালে নিয়ে ঢুকে পড়ি ওয়াশরুমে ফ্রেশ হতে। যাওয়ার আগে পকেট থেকে ছোট্ট জিনিসটা দিয়ে যায় সুজনের দিকে। আমি বললাম, ধর, এটা দেখ ভেতরে কি আছে। সুজন বলল, ধুর, কালকে দেখা যাবে, এখন যা তো। আমিও ঠোঁট বাঁকালাম। সত্যি বলতে আমারও খুব ঘুম পাচ্ছে। কি ছিল পার্টির খাবারে কে জানে। তারপর ফ্রেশ হয়ে এসে ঘুমিয়ে পড়ি। ঘুম ভাঙে সকালে। আজ সুজন নিচে যেতে চাইছে না ব্রেকফাস্ট করার জন্য। আমি বুঝতে পারছি না ছেলেটার হলোটা কি। আমি এক প্রকার ঠেলেই নিচে পাঠাই ওকে। আমি নিজেও যাচ্ছিলাম, কিন্তু একটা ফোন চলে আসায় আমি সেখানে দাঁড়িয়ে পড়ি। কিছুক্ষণ পর কথা শেষে নিচে যাই, আর নিচে গিয়ে যা দেখলাম তাতে আমার চোখ ছানা বড়া হয়ে গেল। বাড়ির সবার সামনে সুজন দাঁড়িয়ে আছে, আর তার সারা গা ভেজা। দেখেই মনে হচ্ছে কেউ ওর গায়ে জুস ঢেলে দিয়েছে। সবার রিয়াকশন দেখে বোঝাই যাচ্ছে কাজটা নিশি ছাড়া কেউ করেনি। আঙ্কেল বলল, নিশি তুমি এটা কি করলে? সবাই অবাক হয়ে চেয়ে আছে, শুধু কেউ কিছু বলছে না। আঙ্কেলের কথা শুনে নিশিরও কোনো রিয়াকশন দেখলাম না। তার মধ্যে এমন একটা ভাব যেন তার প্রতিশোধ এখনো পূরণ হয়নি। বাড়ির সবাই ঘটনা টের না পেলেও আমি ঠিকই বুঝতে পেরেছি যে কালকে রাতের পার্টিতে নিশির এই অবস্থার জন্য সুজন নিজেই দায়ী ছিল। বেচারা এই ভয়ে নিচে আসতে চায়নি, আর আমি জোর করে একা পাঠালাম। কিছুক্ষণ এভাবে হ্যাং হয়ে থাকার পর সবারই ভাবগতি ফিরল। বাবা বলল, নিশি মামনি, কাজটা কি করলে তুমি? বাবার মুখেও এই কথা শুনে এবার নিশি মুখ খুলল। বেশ করেছি। খালামণি বলল, নিশি তুমি কিন্তু দিন দিন বেয়াদব হয়ে যাচ্ছ।
এসো। সে কথা তুমি কি জানো? আরো অনেকেই অনেক কথা বলছে নিশিকে, আর সুজন বেচারা বোকার মতো দাঁড়িয়ে আছে। মা বলল, রাত ছেলেটা কি ভাবছে বলতো? ওর বন্ধুকে ডেকে এনে এই বাড়িতে অপমান করছি বলেই পেছনে আমায় দাঁড়িয়ে থাকতে দেখে সবাই চুপ হয়ে গেল। আর আমি এগিয়ে গিয়ে সুজনকে রুমে নিয়ে গেলাম চেঞ্জ করার জন্য। নিশি বলল, আর ওনার বন্ধু কি করেছে সেটা দেখবে না? ভাইয়া বলল, কি করেছে? আরু বলল, বাই এনি চান্স কালকে তোর মুখে জুস সুজন ভাইয়া ফেলেনি তো আবার? নিশি আর কিছু বলল না। এদিকে আমি বললাম, কি ব্যাপার? সুজন বলল, কই? আমি বললাম, কই মানে? একজন জগ ভর্তি জুস তোর মাথায় ঢেলে দিল কেন? সুজন বলল, আমি কি জানি। আমি বললাম, তাহলে কে জানে? সুজন বলল, যে ফেলেছে তাকে গিয়ে জিজ্ঞেস করো। আমি বললাম, ঠিক আছে, আমি নিচে গিয়ে নিশিকেই প্রশ্ন করছি। সুজন বলল, এই না, দাঁড়া, আমি বলছি। আমি বললাম, তোর বলতে হবে না, তুই চেঞ্জ কর তাড়াতাড়ি। সুজন বলল, ধুর, তুই দাঁড়া না ভাই। আমি বললাম, পারবো না, আমার খিদে পেয়েছে। সুজন বলল, 2 মিনিট। আমি বললাম, আচ্ছা, বসছি। সুজন একটা টি শার্ট নিয়ে দৌড়ে ওয়াশরুমে চলে গেল। কিছুক্ষণ পর বেরিয়ে এসেছে। সুজন বলল, চল। আমি বললাম, দাঁড়া, কাল তুই নিশির সাথে কি করেছিস? সুজন বলল, তোকে পরে পুরোটা বলবো, এখন খেয়ে আসি চল। আমারও প্রচুর খিদে পেয়েছে ভাই। আমিও আর কথা বাড়ালাম না, চলে এলাম নিচে। এসে দেখি ও মা কেউ খাওয়া শুরু করেনি, আমাদের জন্য ওয়েট করছে, আর ওরা 2 বোন দিব্যি খেয়ে নিচ্ছে। আমি বললাম, আপনারা খাবেন না? বাবা বলল, এসো এসো, তোমাদের জন্যই বসেছিলাম। সুজন বলল, আমাদের জন্য? এইটুকু বলেই বেচারার চোখ নিশির দিকে চলে যায়। সে কথা বলা বন্ধ করে দেয়। সবাই চলে যায় খাওয়ার টেবিলের দিকে। আমাদের খাওয়া অবস্থাতে রেখেই ইসি বেরিয়ে যায়। ওর যাওয়ার দিকে সবাই তাকিয়ে আবার খাওয়ার দিকে মন দেয়। আর সুজন আমাকে ইশারায় জিজ্ঞেস করে কোথায় যাচ্ছে। আজব প্রশ্ন, আমি কি করে জানবো সে কোথায় যাচ্ছে? খাওয়া শেষ, সবাই যে যার কাজে ব্যস্ত হয়ে যায়। আমি আর সুজন চলে আসি আমাদের রুমে। আমি বললাম, এবার ওপেন করে দেখে নেওয়া যাক। সুজন বলল, হুম, কর। আমি বললাম, এটাই দান, হয় বাজিমাত আর না হয়। সুজন বলল, আরে ওপেন তো কর। আমি বললাম, হুম, করছি। পকেট থেকে পেন ড্রাইভটা বের করে কানেক্ট করে ল্যাপটপটা অন করলাম। ফাইলগুলো দেখে আমরা দুজনেই অবাক। এ তো সব কার্টুনে ভরা ফাইল। সুজন বলল, বোকা বানানোর জন্য রেখেছে বেটা। আমি বললাম, কিছু একটা গন্ডগোল আছে ভেতরে। সুজন বলল, ফাইলগুলোর নাম আমাদের বোকা বানানোর জন্যই দেওয়া হয়েছে। আমি বললাম, প্রত্যেকটা ফাইল ওপেন করে চেক করতে হবে। সুজন বলল, অসংখ্য ফাইল তো এখানে, এ তো পুরো শহর জুড়ে একটা সুচ খোঁজার মতো ব্যাপার হয়ে যাচ্ছে গুরু। আমি বললাম, কিছু করার নেই, চেক এভাবেই করতে হবে। তারপর আমি আর সুজন মিলে বেশ কিছু ফাইল ওপেন করে দেখলাম। বেশিরভাগ ফাঁকা, আর কয়েকটি আছে যেগুলোতে কার্টুনে ভরা। তবে আশা ছাড়িনি, কারণ ফাইল অসংখ্য। কাজের মাঝখানে হঠাৎ আমার ফোনটা বেজে ওঠে। আমি বললাম, এখন আবার কে কল করলো? সুজন বলল, ধরে দেখ। ফোনটা ধরে অপর পাশের কথা শুনে আমি বললাম, ঠিক আছে, নজর রাখো, আমি এক্ষুনি আসছি বলেই ফোনটা কেটে দিলাম। সুজন বলল, কে ছিল? আমি বললাম, অগ্নি। আমি ফিরে এসে তোকে সবটা বলবো, তুই এইগুলো চেক করতে থাক। এই বলে আরেকটি পেন ড্রাইভ ওর দিকে বাড়িয়ে দিলাম। সুজন বলল, এটা কি? আমি বললাম, ওটা হয়ে গেলে এটা চেক করিস, এটাও ওখান থেকেই নেওয়া। সুজন বলল, তুই কোথায় যাচ্ছিস বলবি তো? আমি বললাম, এখন সময় নেই, পরে সবটা বলবো বলেই নিজের ব্যাগটা কাঁধে নিয়ে বেরিয়ে পড়ি। বাড়ি থেকে বেরিয়ে একটা জেন্টস পার্লারে ঢুকে নিজের পোশাক পরিবর্তন করে বেরিয়ে পড়ি ফোনে বলা লোকেশনের উদ্দেশ্যে। বেশ কিছুক্ষণ বাইক চালানোর পর গন্তব্যে পৌঁছে যাই। আর এখানেই দাঁড়িয়ে ছিল অগ্নি আর আয়াস। আয়াস বলল, হ্যালো স্যার। আমি বললাম, হ্যালো, খবর বলো। অগ্নি বলল, ওরা এইমাত্র ভেতরের দিকে গেল স্যার। আমি বললাম, তোমরা ঠিক দেখেছো তো? আয়াস বলল, ইয়াস স্যার, ঈশিতা জামানো আছে স্যার ওদের সাথে। আমি বললাম, ওকে, তোমরা প্রস্তুতি নিয়ে এসেছো তো? দুজনে একসাথে বলল, ইয়াস স্যার। আমি বললাম, গুড, লেটস গো। আমরা তিনজনেই খুব সাবধানে পা ফেলে সামনে এগোতে লাগলাম। জায়গাটা হলো সেই স্কুল এরিয়া, যেই সাধারণ একটা জায়গায় চলছে অসাধারণ সব কর্মকাণ্ড। বেশ কিছুক্ষণ হয়ে গেছে আমরা এখানে দাঁড়িয়ে আছি, ভেতর থেকে কোনো শব্দ পাওয়া যাচ্ছে না। আয়াস বলল, স্যার ভেতরে কি চলছে কিছুই তো বুঝতে পারছি না। অগ্নি বলল, স্যার ভেতরে গিয়ে দেখবো? আমি বললাম, শান্ত হও, দেখি কি হয়। এভাবেই আরো অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পরও কোনো শব্দ পাচ্ছি না। এবার আমার নিজেরই বিরক্ত লাগছে। আমি বললাম, কি হচ্ছে বলো তো ভেতরে? কথাটা বলে আমি সোজা হয়ে দাঁড়াতেই ভেতর থেকে গোলাগুলির শব্দ পাই। আমি বললাম, ওহ নো, ঝামেলা হয়ে গেছে, তোমরা দুজন দুদিক দিয়ে এগিয়ে যাও। আর হ্যাঁ, পুলিশের লোকগুলো দেখে শুট করো কিন্তু, আবার পুলিশ মেরে দিও না। আয়াস বলল, স্যার পুলিশ তো ছদ্মবেশী, চিনবো কি করে? অগ্নি বলল, ওটা পরে ভাববো, এখন চল। ওরা দুজন দুদিকে চলে যায় আর আমিও সামনের দিকে এগোই। শুরু হয়ে যায় তুমুল লড়াই। উভয় পক্ষের লড়াইয়ের মধ্যে আমরা তৃতীয় পক্ষ ঢুকে পড়ায় বিব্রত হয়ে যায় উভয় দল। বেশ কিছুক্ষণ চলে এই গোলাগুলি। তারপর আর না পেরে পালিয়ে যায় যে কয়জন বেঁচে ছিল সে কয়জন, আর পুলিশরা রেড করে নেয় পুরো এরিয়া। আসল চেলাপেলারা বেঁচে বেরিয়ে যেতে পারলেও বেরোতে পারিনি আমি।
আমি সামনের দিকে পা বাড়াতেই কেউ আমায় পেছন থেকে ডাক দেয়। ইসি বলল স্টপ। আমি আরেক পা বাড়াতেই ইসি বলল যেখানে আছো সেখানেই দাঁড়াও, এক পা নড়লে আমি গুলি করতে বাধ্য হব। আমি ওর কথায় কান্না দিয়ে সামনে এগিয়ে যাই, আর ও এক কথার মানুষ, যা বলেছে তাই করেছে। গুলি মেরে দিয়েছে পেছন থেকে আমায়। গুলিটা পিঠে এমন জায়গায় লেগেছে যেটা সামনে দিয়ে হাড় ছুঁয়ে বেরিয়েছে বলেই আমার মনে হয়। গুলিটা খাওয়ার পর আমি সেখানেই লুটিয়ে পড়ি। ইসি আর দুটো অফিসার এগিয়ে আসে। আমাকে উল্টো করে মুখ থেকে মুখোশটা খুলে ইসি চমকে যায়। এ কি, এ তো রাজদীপ। তার মানে আমি যা ভেবেছিলাম তাই ঠিক, এসবের পেছনে ওই দায়ী। আদিবকে উল্টো করে দেখে মনে মনে এসব ভাবছে। তখন পেছন থেকে দুজন অফিসার বলে উঠলেন। একজন বলল ম্যাম আপনি উনাকে চিনেন? পুলিশ অফিসারের কথা হয়তো ইসির কান অব্দি পৌঁছায়নি, সে নিজের ভাবনায় ব্যস্ত। আরেকজন বলল ম্যাম শুনতে পাচ্ছেন? এতক্ষণে ধ্যান ভাঙে। ইসি বলল হ্যাঁ বলুন, কি বলছিলেন আপনারা? প্রথমজন বলল ম্যাম আর ইউ ওকে? ইসি বলল ইয়েস আই এম ফাইন। আপনারা কি বলছিলেন বলুন। দ্বিতীয়জন বলল ম্যাম বলছিলাম আপনি ছেলেটাকে চিনেন? অফিসারের কথা শুনে এতক্ষণে ইসির পুরোপুরি সেন্স ফিরে আসে। সে আবারও আদিবের কাছে যায়, হাতের পালস চেক করে দেখে এখনো বেঁচে আছে। ইসি বলল অফিসার এখনো বেঁচে আছে, তাড়াতাড়ি অ্যাম্বুলেন্সে কল করুন, ফার্স্ট ওকে বাঁচাতে হবে, বাঁচানোটা জরুরি। অফিসার বলল ওকে ম্যাম বলে অফিসার ফোন হাতে নিয়ে কল দেয় অ্যাম্বুলেন্সকে। আর এদিকে অগ্নি এবং আয়াস দুজনেই আদিবের জন্য বাইরে অপেক্ষা করতে থাকে। আয়াস বলল স্যার এখনো ফিরছে না কেন বলতো? অগ্নি বলল বুঝতে পারছি না, এত দেরি হওয়ার তো কথা নয়। আয়াস বলল কোনো বিপদে পড়েনি তো? অগ্নি বলল নেগেটিভ চিন্তা করিস না তো, এমনিতেই প্রচুর টেনশনে আছি। আয়াস বলল না রে অগ্নি, আমার মন বলছে সত্যি স্যার কোনো বিপদে পড়ে গেছে, ওরা টেনশন করছে। এর মধ্যেই শুনতে পায় অ্যাম্বুলেন্সের সাইরেন, তাই দুজনেই আড়ালে সরে যায় আর ওদের সামনে দিয়ে গাড়িটি চলে যায় গন্তব্যস্থলে। অগ্নি বলল কাকে নিতে এসেছে অ্যাম্বুলেন্স? আয়াস বলল আর কাকে, লাশগুলো নিতে এসেছে। অগ্নি বলল হতে পারে। ওদের কথার মাঝখানেই অ্যাম্বুলেন্সটি আবার ফিরে এসে ওদের সামনে দিয়ে চলে যায়। আয়াস বলল এত তাড়াতাড়ি লাশ ওঠানো হয়ে গেল? অগ্নি বলল স্যার বলেছিল মনে নেই? ঈশিতা জামান স্যারের থেকেও ফাস্ট কাজ করে, এবার চল আমরা ভেতরে গিয়ে দেখি স্যার কোথায়। আয়াস বলল বলে ওরা দুজন চলে যায় ভেতরে আর খুঁজতে শুরু করে। ওদের খোঁজাখুঁজির মাঝখানে দুজন পুলিশ কনস্টেবল ঢুকে পড়ে, ওরা আবারও লুকিয়ে পড়ে। পুলিশগুলোর কথা শুনে ওরা আজ করতে পারে এখানে আসল ঘটনা কি ঘটেছিল। আয়াস বলল ওহ নো, তার মানে স্যারকে গুলি করে দিয়েছে পুলিশ। অগ্নি বলল এবার কি হবে? অন্যদিকে সুজনের মুখে হাসি ফুটে উঠেছে, তাই সে ল্যাপটপটা বন্ধ করে আদিকে কল দেয়। কিন্তু দুর্ভাগ্যবশত আদির ফোনটি স্পটেই রয়ে যায়, তাই ফোন বাজতে বাজতে কেটে যায়। অনেকবার ট্রাই করেও কোনো কাজ হয় না, তাই সে ফোন করে অগ্নিকে এবং আয়াসকে, কিন্তু ওদেরও ফোনে পায় না। কিছুটা বিরক্তি নিয়ে রুম থেকে বেরিয়ে যায় সুজন, কিন্তু তারও কপাল খারাপ, সে বিড়বিড় করতে করতে বের হচ্ছিল, তাই বিপরীত দিক থেকে আসা বিপদ সংকেতটা টের পায়নি। হয়ে যায় যা হওয়ার। ধাক্কার টাল সামলাতে না পেরে নিশি নিচে পড়ে যায়, আর সুজন ওকে তোলার চেষ্টা তো দূরে থাক, ওর মুখের দিকে তাকিয়ে চোখ বড় বড় করে ফেলে ভয়ে। সুজন বলল যেখানে বাঘের ভয় সেখানেই সন্দেহ হয়। নিশি বলল ইউ ইডিয়েট বলেই উঠে দাঁড়াতে যাবে, কিন্তু আচমকা পড়ে যাওয়ায় তার চোটটা একটু বেশি লাগে, আর সে আবারও ওমা বলে চিৎকার দিয়ে মেঝেতে বসে পড়ে। এবার আর সুজন চুপ করে থাকেনি, সে হাত বাড়িয়ে নিশিকে সাপোর্ট দেওয়ার জন্য এগোলে নিশি বলে ডোন্ট টাচ মি। সুজন বলল ম্যাম আপনি তো উঠতে পারছেন না। কথাটা বেশ তোতলাতে তোতলাতে বলে সুজন। নিশি বলল চেয়েছেন তো এটাই তাই না, যেন পড়ে যাই, আমার কোমরটা ভেঙে যাক, আমি পঙ্গু হয়ে থাকি, আর তারপর আর আমার বিয়ে হবে না। সুজন বলল ছি ছি ম্যাম, এগুলো কি বলছেন? আমি কেন আপনার ক্ষতি চাইবো? নিশি বলল জাস্ট শাট আপ। সুজন বলল ওকে। নিশি বলল এই বাড়িতে কি করেন, নিজের বাড়ি নেই? সুজন কিছু বলল না। নিশি বলল কালকেই চলে যাবেন এ বাড়ি থেকে, আমি যেন আর দ্বিতীয়বার আপনার মুখ না দেখি। সুজন বলল ওকে। নিশি বলল কি ওকে? সুজন বলল আপনি যা বললেন তাই হবে। নিশি বলল হ্যাঁ হবে, কিন্তু এখন যদি নিচে গিয়ে কাউকে কিছু বলেন তো আমি আপনাকে জানে মেরে দেব, বলবেন আপনার ইচ্ছে নেই এই বাড়িতে থাকার। সুজন মনে মনে বলল কি মেয়ে বাবা? নিশি বলল ও হ্যালো, আমি কি বলেছি মাথায় ঢুকেছে তো? সুজন বলল নিশি বলল গুড বলে নিশিতা চলে যায় সুজনের সামনে থেকে। সুজন হাবলার মতো দাঁড়িয়ে থাকে এখানেই। সুজন বলল দাঁড়া, কেসটা আগে শেষ হোক, তারপর আমিও বুঝিয়ে দেব এই সুজন সরকারকে। আবারও বিড়বিড় করতে করতে নিচে চলে আসে সুজন। এদিকে আয়াস আর অগ্নি চলে আসে পুলিশের মুখ থেকে শোনা হাসপাতালের দিকে। হাসপাতালে পৌঁছে ওরা খুঁজতে থাকে আদিবের কেবিন। দুজন কাউকে কিছু জিজ্ঞেস করতেও পারছে না, যদি ধরা পড়ে যায় সে ভয়ে কি করবে কিছু বুঝতে পারছে না। অগ্নি বলল নীরবদের ফোন দিয়ে জানানো উচিত। আয়াস
বলল সাথে সিনিয়র স্যারকেও। তারপর যা করার প্ল্যান মাফিক করতে হবে। এই বলে আয়াস ওর পকেট থেকে ফোনটা বের করে দেখে অনেকগুলো কল। ফোন সাইলেন্ট ছিল বলে শুনতে পাইনি। আয়াস বলল এ তো সুজন স্যারের নাম্বার, অনেকগুলো কল আসছে। অগ্নি বলল আমার ফোনেও স্যারের অনেকগুলো কল। আয়াস বলল ঘটনাটা সুজন স্যারকে আগে জানানো উচিত বলেই সে সুজনের নাম্বার ডায়াল করে। সুজন নিচে এসে দেখতে পায় সবাইকে, তারা কিছু নিয়ে আলোচনা করছে। সবাইকে বাড়িতে দেখে সে একটু অবাক হয়, কেউ আজ অফিস যায়নি কেন? যাকে এত কিছু ভেবে লাভ নেই। সুজনকে নিচে দেখেই মা ওকে বললেন, সুজন তুমি কফি খাবে? সুজন বলল আন্টি, দিলে তো ভালোই হয়। মা বলল বসো, আমি দিচ্ছি। সুজন সোফায় বসতে যাবে এমন সময় ওর ফোনটা বেজে ওঠে। সুজন বলল হ্যালো। আয়াস বলল হ্যালো স্যার, আমি আয়াস বলছি। ফোন আসায় সুজন কিছুটা সাইডে সরে আসে। সুজন বলল বলো কি খবর? তোমাদের তখন থেকে আমি ট্রাই করছি। আয়াস বলল স্যার খবর ভালো নয়। সুজন বলল কি? তারপর আয়াস পুরো ঘটনা খুলে বলে সুজনের কাছে। কথাগুলো শুনে সুজন স্তব্ধ হয়ে যায়। সুজন বলল কি বলছো তুমি? মাথা ঠিক আছে তো? সুজনের চেঁচামেচি শুনে বাড়ির সবাই অবাক হয়ে যায়, আর সবাই জিজ্ঞাসু দৃষ্টিতে তাকায় ওর দিকে, যার কোনো খেয়াল ওর নেই। সুজন বলল তোমরা থাকো, আমি এক্ষুনি আসছি বলে ফোনটা কেটে সুজন দৌড়ে নিজের রুমে চলে যায়। আর বাকিরা অবাক হয়ে ওর যাওয়ার দিকে তাকিয়ে থাকে। কেউ ঘটনার আগাগোড়া কিছুই বুঝে উঠতে পারছে না। রুমে গিয়ে নিজের বাইকের চাবি আর হেলমেট নিয়ে বিদ্যুৎ গতিতে বেরিয়ে আসে সুজন। ও বের হবে এমন সময় বাবা পথ আগলে দাঁড়ায়। বাবা বলল দাঁড়াও, কি হয়েছে? তুমি পাগলের মতো ছুটছো কেন? সুজন বলল আঙ্কেল, রাজকে কেউ গুলি মেরে দিয়েছে। বাবা বলল কি? বাড়ির সবাই অবাক হয়ে যায় কথাটা শুনে। ভাইয়া বলল বলছো কি তুমি এসব? সুজন বলল ভাইয়া। রোহান বলল কোথায় আছে এখন উনি? সুজন বলল সিটি হসপিটালে। ভাইয়া বলল দাঁড়াও, আমিও যাব তোমার সাথে। রোহান বলল আমিও যাব। একে একে বাড়ির সবাই বলে উঠে সবাই যাবে। সুজন বলল আপনারা আস্তে আস্তে চলে আসুন, আমি গেলাম। কথাটা বলে সুজন আর এক মুহূর্ত দেরি করেনি সেখানে। সে বাইক ছুটিয়ে পৌঁছে যায় হাসপাতালের সামনে। এসে দেখে অগ্নিরা চারজনই আছে এখানে দাঁড়িয়ে। সুজনকে ঢুকতে দেখে ওরা এগিয়ে আসে। অগ্নি বলল স্যার এসেছেন? সুজন বলল কোথায় আদি? রাতুল বলল স্যার তৃতীয় তলায় আছে। নীরব বলল আমরা এখনো সামনে যাইনি স্যার, কেউ সন্দেহ করেনি আমাদের। সুজন বলল গুড, তোমরা চলো আমার সাথে বলে ওরা পাঁচজন লিফট দিয়ে থার্ড ফ্লোরে চলে আসে। সুজন বলল সবাই একসাথে থাকলে সমস্যা হতে পারে, এখানে পুলিশ ছাড়াও আরো কেউ থাকতে পারে, সো তোমরা আলাদা আলাদা ভাগ হয়ে যাও। এমন ব্যবহার করো যেন প্রত্যেকের আলাদা আলাদা পেশেন্ট আছে, ওকে? ওরা বলল ওকে স্যার বলে ওরা চারজন ছড়িয়ে যায় আলাদাভাবে। আর সুজন দৌড়ে চলে যায় আদির কেবিনের সামনে। সুজন কেবিনের সামনে এসে দেখে ইসি দুজন লোকের সাথে কথা বলছে। কেবিনের সামনেই মনে হয় পুলিশের লোক হবে। সুজন বলল রাজ কেমন আছে? ইসি কথাটা শুনে ঘুরে দাঁড়ায় সুজনের মুখোমুখি। ইসিকে পুলিশের পোশাকে দেখে সুজন কিছুটা অবাকের অভিনয় করে বলে ম্যাম আপনি? ইসি বলল ওহ এসে গেছেন বন্ধুকে বাঁচাতে। সুজন বলল রাজ কেমন আছে ম্যাম? ইসি বলল সেটা ডক্টর বলতে পারবেন, তবে যদি বেঁচে যায় আইনের হাত থেকে সে বাঁচতে পারবে না। সুজন বলল মানে? এবার ইসির কথা শুনে সুজন কিছুটা অবাক হয়, কারণ সে ভাবতে পারেনি যে ইসি আদিকে সন্দেহ করে। ইসি বলল মানেটা পরেই জানতে পারবেন মিস্টার। সুজন বলল সুজন সরকার আমার নাম। ইসি বলল তবে বন্ধুর সাথে আপনার কীর্তিও ফাঁস হবে মিস্টার সরকার। সুজন মনে মনে বলল এ তো দেখি মাথামোটা অফিসার। ওদের কথার মাঝখানে বাড়ির সবাই হাসপাতালে এসে উপস্থিত হয়ে যায়। কেবিন নাম্বার জেনে নিয়ে তাড়াতাড়ি করে সবাই চলে যায় কেবিনের সামনে। সবাইকে একসাথে আসতে দেখে সুজন বলে উঠে আপনারা এসে গেছেন। সুজনের মুখ অনুসরণ করে ইসি পেছনে ফিরে তাকায়। সে এতক্ষণ উল্টো দিকে মুখ ফিরিয়েছিল। বাবা বলল রাজ কোথায়? এটুকু বলে ইসিকে দেখে থমকে যায়। শুধু বাবা নয়, বাড়ির সবাই রীতিমতো শক খেয়ে যায় ইসিকে পুলিশের ইউনিফর্মে দেখে। নিশি বলল আপি তুমি এখানে? মা বলল ইসি তুই এখানে কেন? আঙ্কেল বলল তুই পুলিশের পোশাক পরেই বা আছিস কেন? সবাই একে একে প্রশ্ন করেই চলেছে। ইসি কিছু একটা বলার জন্য মুখ খুলবে তার আগেই একজন পুলিশ এসে ইসির হাতে একটা ফাইল ধরিয়ে দেয় আর বলে ম্যাম এই দেখুন, রাজদীপ বলে কারো রেকর্ড আমাদের কাছে নেই। ইসি বলল ছদ্মনাম ব্যবহার করছে সে। নাম আর ইসির মুখের কথা শুনে সবাই আবারও অবাকের চরম সীমায় পৌঁছে যায়। খালামণি বলল ইসি কি বলছিস এসব? খালামণির কথা শুনে সেই পুলিশ অফিসারটি সবার দিকে অবাক হয়ে তাকায়। সে বলল আপনারা কারা? বাবা বলল আমরা ওর বাড়ির লোক। পুলিশ বলল ও আচ্ছা, উনি তো আমাদের আইপিএস অফিসার ঈশিতা জামান। আবারও সবাই আরেক ধাক্কা শক খায়। ভাইয়া বলল উনি এসব কি বলছে ইসি? ইসি বলল যা বলছে ঠিক বলছে। মা বলল তার মানে তুই পুলিশে কাজ করিস? ইসি বলল বাবা বলল এটা আমাদের থেকে লুকিয়ে কেন রাখলি? ইসি বলার আগেই পুলিশের লোকটি বলা শুরু করে তাদের টিম ওয়ার্ক সম্পর্কে আর ইসির কাজ সম্পর্কে। আঙ্কেল বলল সবই বুঝলাম, কিন্তু তোরা রাজের পেছনে কেন লেগেছিস? আঙ্কেলের কথা শেষ করার আগেই একজন ডক্টর এসে উপস্থিত হন। এগিয়ে এলে
ইসিও সামনে যায়। ইসি বলল, ডক্টর পেশেন্টের কি খবর? ডক্টর বলল, দেখুন বড্ড দেরি করে ফেলেছেন আপনারা। ডাক্তারের মুখে দেরি কথাটা শুনে এক মুহূর্তের জন্য সবাই কেমন যেন থমকে যায়। সুজন বলল, কি বলছেনটা কি আপনি ডক্টর? আপনার মাথা ঠিক আছে? ডক্টর বলল, দেখুন উত্তেজিত হবেন না, শান্ত হন এবং আমার কথাটা শুনেন। সুজন বলল, কি শুনবো আপনার কথা? কি শোনাতে এসেছেন? ইসি বলল, ডক্টর আপনি বলুন কি বলবেন। ডক্টর বলল, দেখুন মিস জামান, আপনারা আসতে একটু দেরি করে ফেলেছেন। এইটুকু কথা শেষ করে ডাক্তার আর কথা বলতে পারেনি। এর আগেই রাতুল এগিয়ে এসে ডাক্তারের কলার চেপে ধরে। রাতুল বলল, এই ডক্টর কি বলছেন হুম? ইয়ার কি করছেন আমাদের সাথে? রাতুলের এমন আচরণ দেখে সবাই হতবাক হয়ে যায়। ইসিও চিন্তিত হয়ে যায়, কোথায় যেন দেখেছে বলে মনে হয় ছেলেটাকে। তারপরেই হঠাৎ মনে পড়ে ওরা প্রিমিয়াম কোম্পানিতে একসঙ্গে জব করেছে। ভাবনা থেকে বেরিয়ে আবার সেদিকে ঘুরে তাকিয়ে লক্ষ্য করে শুধু রাতুল নয়, নীরব, আয়াস, অগ্নি এই তিনজনও আছে এখানে। ইসি বলল, বাহ, পুরো টিম এখানে উপস্থিত, অসাধারণ। কথাটা ইসি মনে মনেই বলল। সুজন বলল, রাতুল পাগলামি করো না, শান্ত হও। আয়াস বলল, রাতুল ওনাকে কথা শেষ করতে দে, কি করছিস? শান্ত হ প্লিজ। রাতুল এমন ভাবে ধরেছিল যে ডাক্তার আরেকটু হলেই পটল তুলতে চলে যেত। সবাই মিলে খুব জোরাজোরি করে রাতুলকে ছাড়িয়ে নেয়, আর ডাক্তারও একটু হাফ ছেড়ে বাঁচে। রাতুলকে একটু সাইডে এনে নীরব ধমক দিয়ে বলে, কি করছিস তুই এটা? উনাকে কথা বলার সুযোগ তো দিবি, এত মাথা গরম কেন তোর? রাতুল কোনো কথা বলছে না, শুধু শুনছে নীরবের কথা। অন্যদিকে বাড়ির সবাই আর হাসপাতালের দর্শকরা ঘটনার মাথামুন্ড কিছুই বুঝতে পারছে না। তারা সবাই বোকার মতো তাকিয়ে দেখেই চলেছে কাণ্ড কারখানা। সুজন বলল, ডক্টর সাহেব আপনি বলুন। ডক্টর বলল, আপনারা পুরো কথা না শুনে এত উত্তেজিত কেন হয়ে পড়ছেন? ডক্টর কথাটা হাঁপাতে হাঁপাতে বললেন। আয়াস বলল, ডক্টর রাতুলের হয়ে আমি আপনার কাছে ক্ষমা চাইছি, এখন আপনি বলুন। ডক্টর বলল, দেখুন আমি বলছি যে আপনারা আসতে দেরি করে ফেলেছেন। সুজন বলল, এবার কিন্তু আপনি আমার মাথাও গরম করে দিচ্ছেন। ডক্টর কিছুটা ঘাবড়ে গিয়ে বলল, আমি বলছি যদি আরো আগে নিয়ে আসতে পারতেন তাহলে হয়তো আমরা আশা দিতে পারতাম, তবে এখন সেটা পারছি না। ইসি বলল, মানে? ডক্টর বলল, মানে হলো রোগীর অবস্থা খুব খারাপ, বাঁচার আশঙ্কা 5% এর কম, বাকি 95% আশা নেই। সবাই এখন নির্বাক, একমাত্র ইসি আর পুলিশরাই শুনে যাচ্ছে ডক্টরের কথা। ডক্টর বলল, দেখুন গুলিটা খুব কাছ থেকে করা হয়েছে, তার থেকে বড় কথা হলো গুলিটা সামান্য একটুর জন্য হার্ট টাচ করেনি। ইসি বলল, আপনি চেষ্টা করুন প্লিজ, ওর বেঁচে থাকা খুব দরকার। ডক্টর বলল, আমরা চেষ্টা করছি, এমনিতেই হয়ে গেছে দেরি, তার উপর এখানে সিন ক্রিয়েট করে আরো দেরি করে দিলেন। এবার বাবা মুখ খুললেন। বাবা বললেন, ডক্টর আপনি যা করার তাড়াতাড়ি করুন। ডক্টর বলল, দেখুন মিস্টার আল, আমি সিওরিটি দিতে পারছি না, আমরা চেষ্টা করছি, পুরোটা আল্লাহর হাতে, উনাকে ডাকুন। অনেকটা সময় নষ্ট হলো। কথাটা বলে ডক্টর রাতুলের দিকে তাকিয়ে ভেতরে চলে যায়। এদিকে সুজন ইসির দিকে ঘুরে দাঁড়ায়, ওর চোখ রক্তবর্ণ হয়ে আছে, দেখে বোঝাই যাচ্ছে কতটা রেগে আছে সে। সুজন বলল, ওই। সুজনের ব্যবহার দেখে দুজন পুলিশ এগিয়ে আসতে চাইলে ইসি তাদের হাতের ইশারায় থামতে বলে, আর নিজে দুপা এগিয়ে হাতগুলো বুকের মাঝে গুজে সামনে এসে দাঁড়ায় সুজনের। ইসি বলে, বলুন। সুজনের রাগ এবার চরম সীমায় পৌঁছে যায়, তার ইচ্ছে করছে ইসির গালে চর বসিয়ে দিতে, কিন্তু না, সে নিজেকে সামলে নেয়। সুজন বলল, কি করলেন এটা আপনি? ইসি শুধু চোখ কুচকে তাকিয়ে আছে। সুজন বলল, এই অফিসার আপনি জানেন আপনি কাকে মেরেছেন? ইসি এবারও কিছু বলছে না। সুজন বলল, জানবেন কি করে, আপনাদের কাজই তো। ইসি বলল, জাস্ট শাট আপ। পুলিশ বলল, আপনি জানেন কাকে চোখ রাঙাচ্ছেন? সুজন বলল, নো। ইসি বলল, আপনি কে বলুন তো? সুজন বলল, আমি ওর বন্ধু, আমি ওর সহকর্মী। ইসি বলল, বাহ, সহকর্মী, অসাধারণ। ইসির কথায় সবাই অবাক হয়ে ওর দিকে তাকিয়ে আছে। উপস্থিত কেউ ওর কথার আগামাথা কিছুই বুঝতে পারছে না। সুজন বলল, এটা আপনি কি করলেন? একটা নির্দোষ মানুষকে জমের দুয়ারে ঠেলে দিলেন। ইসি বলল, নাটকটা বন্ধ করুন, এটা নাটক করার জায়গা না। বলেই সে তার সামনে থাকা অফিসারকে বলে ওদের চারজনকে মানে রাতুলদের চেক করার জন্য, সাথে বিপজ্জনক কিছু থাকতে পারে। যেহেতু এটা হাসপাতাল আর এখানে সাধারণ মানুষের অভাব নেই, তাই কোনো রিস্ক সে নিতে চাইছে না। সুজন বলল, হোয়াট আর ইউ ম্যাড? আপনি কি সত্যি পুলিশ অফিসার? আপনি জানেন আপনি যাকে গুলি করেছেন সে কে? এবার ইসির রাগ মাথায় চড়ে যায়, আর সে রেগে গিয়ে বলে, ইউর ফ্রেন্ড ইজ এ ক্রিমিনাল। ওর এক কথায় বাড়ির সহ উপস্থিত সবাই আরেক দফা শক খায়। ইসি আবারও বলতে শুরু করে, সবাই জানতে চান ছেলেটাকে, সে একজন অপরাধী, অরাজনৈতিক কাজ করে বেড়ায়। এবার সুজন সহ বাকি চারজন নিস্তব্ধ হয়ে যায়। ওরা ভেবেছিল যে ইশিতা হয়তো আদিকে সন্দেহ করে, কিন্তু এ তো দেখছি শিওর হয়ে বলছে। বাবা বলল, তুই এসব কি বলছিস? ইসি বলল, হ্যাঁ বাবা। মা বলল, তোর কোথাও ভুল হচ্ছে। ইসি বলল, আমাদের কোনো ভুল হচ্ছে না, তোমরা বাড়ি ফিরে যাও। ভাইয়া বলল, ছেলেটাকে দেখে এমন মনে হয় না কিন্তু আমাদের। ইসি বলল, ভাইয়া বাইরে থেকে দেখে মানুষের আসল রূপ চেনা যায় না। ভাইয়া বলল, তবুও। ইসি বলল, আমরা একটা সিক্রেট মিশনে আছি। তারপর ইসি সবাইকে কিছু ঘটনা হালকাভাবে বুঝিয়ে বলে, যেটা সবাই মনোযোগ দিয়ে শুনে। নিশি বলল, এত বড় খারাপ লোক আমাদের সাথে এতদিন ধরে বাস করছে আর আমরা কিছুই বুঝতে পারছি না।
নিশির কথা শুনে এবার বেশ রাগান্বিত হয়ে তাকায় ওর দিকে সুজন, যা দেখে নিশি ঘাবড়ে যায়, কারণ সে বুঝে গেছে আজ সকালেও সে যেই ছেলেকে বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার জন্য শাসিয়েছে সে কোনো সাধারণ ছেলে নয়, মস্ত বড় গুন্ডা। এটা ভেবেই ওর হাত পা কাঁপতে শুরু করে। খালামণি বলল, যাক বাবা, কোনো ক্ষতি করার আগে ধরে ফেলা গেছে, এটাই অনেক। মা বলল, আমরা মানুষ চিনতে এতটা ভুল করলাম। ভাইয়া বলল, মানুষ চেনাটা বড় দায়। ভাবি বলল, ওকে আমার প্রথম থেকেই সন্দেহ হয়েছিল। আরও নানা বাজে মন্তব্য সবাই একের পর এক করে চলেছে, যেগুলো এতক্ষণ ধরে সুজন শুনছিল শুধু। তারপর হঠাৎ মনে পড়ে তার সকালের কথা, আর নিজেকে বেশ হালকা লাগে। আরও বলল, এই ছেলে এত জঘন্য কাজ করতে পারে, ছি। আর আমি ওকে ছোট ভাইয়ের জায়গায় বসিয়েছিলাম। সবার বাজে মন্তব্যগুলো চরম পর্যায়ে পৌঁছে যায়, যা শুনে এবার সুজনের মাথায় আগুন ধরে যায়। সে আর চুপ থাকতে পারে না। সুজন বলল, স্টপ অল ননসেন্স। কি জানেন আপনারা? কতটুকু জানেন? কাকে অপরাধী বলছেন? জানেন সে কে? আপনাদের সবার ভালো থাকার জন্য সে কতবার নিজের জীবনের ঝুঁকি নিয়েছে। সুজনের চিৎকার শুনে এবার সবাই চুপ হয়ে যায়। ইসি নিজেও কিছুটা চমকে ওঠে। রাতুল বলল, স্যার আপনি? সুজন চোখের ইশারায় বুঝিয়ে দেয় সব বললেও এখন আর কোনো ভয় নেই। সুজন কারো জবাবের অপেক্ষা না করে আবারও বলতে থাকে, ইউ আইপিএস অফিসার অফ পুলিশ, আপনি জানেন আপনি কাকে কি বলছেন? আপনি এখানে যেই উদ্দেশ্যে আছেন আমরাও সেম। ইসি এবার বুঝতে পারছে না সে কি বলবে। সবকিছু ফাঁস হওয়ার পর সুজনের মুখে এইরকম কথা শুনে সে নিজেও অবাক হয়ে তাকিয়ে থাকে। সুজন বলল, তা কি করে জানবেন? আমি বলছি। সুজন তখন ইসির সামনে থেকে সরে এসে সবার মাঝখানে দাঁড়ায়। শুনুন তাহলে, এই রুমের ভেতরে শুয়ে থাকা ছেলেটা অন্য কেউ নয়, সে একজন সিনিয়র আর্মি অফিসার। সবাই কথা শুনে থমকে যায়। সুজন আবার বলে, তার নাম রাজদীপ নয়। ভাইয়া বলে, তাহলে কি? সুজন বলল, আদিবাল ইহসান, সিনিয়র অফিসার অফ বাংলাদেশ আর্মি। নামটা শোনার সাথে সাথে ইসির হাতে থাকা একটা পানির গ্লাস নিচে পড়ে ভেঙে যায়, যেটা ও আনিয়েছিল পানি খাওয়ার জন্য। শব্দ শুনে সবাই ইসির দিকে তাকায়। সুজন বলল, অবাক লাগছে তো মিস ইশিতা। সুজন আর কিছু বলতে পারে না। তার আগেই লক্ষ্য করে ইসির চোখ বেয়ে গড়গড় করে পানি পড়ছে, আর সে দেওয়ালের সাথে পিঠ ঠেকিয়ে নিচে বসে পড়েছে, যার জন্য সে এত বছর অপেক্ষা করেছে। আজও অপেক্ষা করছিল। তাকেই নিজের হাতে গুলি করে দিল। সে বিদেশে যেতে চায়নি, জোর করে নিয়ে গেছে তার বাবা মা। 5 বছরের মাথাতেই সে ফিরে আসে। রেখে যাওয়া আদিকে পায় না বলে সে নিজের পরিবার আর আদির পরিবারকে দায়ী মনে করে। নিজেকেও সে তাদের থেকে দূরে সরিয়ে নিয়েছে। সেই আদিকে আজ নিজের হাতেই মেরে দিয়েছে। এসব ভাবতে ভাবতে ইসি পাথরের মতো হয়ে যায়। তার এখন ইচ্ছে করছে নিজের মাথায় গুলি করতে। ইসিকে নিচে বসে পড়তে দেখে দুজন অফিসার এগিয়ে এলে সুজন তাদের ইশারায় থামতে বলে, আর সে নিজে নিচে বসে পড়ে। অবাক হয়ে তাকিয়ে থাকে ইসির দিকে। ইসির কোনো হুঁশ নেই, কিছুই বুঝতে পারছে না সুজন, তাই উঠে দাঁড়ালো। ইসির এমন কাণ্ডে সে এবার অবাক হয়ে যায়। শুধু সুজন নয়, রাতুল, আয়াস, অগ্নি, নীরব আর পুলিশরাও অবাক হয়ে যায়, কিন্তু অবাক হয় না বাড়ির কেউ। সুজনের মুখ থেকে নামটা শোনার পর সবাই যেন আকাশ থেকে পড়ে। মা বলল, আমার আদি ফিরে এসেছে। বাবা বলল, ছেলেটা আমাদের সাথে থেকেও আমাদের থেকে নিজেকে আড়াল করে রেখেছে। ভাইয়া বলল, অভিমান, পুরোটাই আমার ভাইয়ের অভিমান। সবার রিয়েকশন আর কথাবার্তা শুনে সুজন কি বলছিল তাই ভুলে গেছে। সুজন বলল, কি ব্যাপার বলো তো রাতুল, ওরা কি বলছে এসব? রাতুল বলল, আমিও তো কিছু বুঝতে পারছি না। ছেলে ভাই মানে কি এসবের? ওরা 5 জনের মধ্যে একজনও এই বিষয়ে কিছু জানে না। আদি কোনোদিন পরিবার নিয়ে কিছু বলেনি ওদের। আঙ্কেল বলল, আচ্ছা তোমরা আদিকে কবে থেকে চিনো? মানে আমি বলতে চাইছি যে আদির পরিবার সম্পর্কে তোমরা কিছু জানো না? সুজন বলল, আদি কোনোদিন বলেনি আমাদের, তবে হ্যাঁ একজনের কথা আদি সবসময় বলতো। এটুকু বলার সাথে সাথে ভেতর থেকে একজন নার্স বেরিয়ে আসে। সবাই নার্সকে ঘিরে ধরে। বাবা বলল, আমার ছেলে কেমন আছে? নার্স বলল, দেখুন কন্ডিশন ভালো না, ইমার্জেন্সি ও পজিটিভ রক্তের প্রয়োজন। আমাদের এখানে এই গ্রুপের রক্ত এখন নেই, তাই আপনারা যত তাড়াতাড়ি পারেন ম্যানেজ করেন। রোহান বলল, আমি দেব রক্ত। রোহানের কথা শুনে সবাই অবাক হয়ে তাকায়। রোহান বলল, আমার রক্তের গ্রুপ ও পজিটিভ। নার্স বলল, চলুন আমার সাথে। মা বলল, একবার বলুন না আমার ছেলেটা কেমন আছে? নার্স বলল, বললাম তো অবস্থা বেশি ভালো না, আপনারা আল্লাহকে ডাকুন। বলে সে রোহানকে সাথে নিয়ে চলে যায়। ভাইয়া বলল, আচ্ছা সুজন, আমার ভাই কার কাছে থেকে মানুষ হয়েছে বলতে পারো? সুজন বলল, আমি শিওর বলতে পারবো না। বাবা বলল, কোথায় ছিল আমাদের আদি? কে এত ভালো মানুষ তৈরি করলো আমাদের অবহেলা করে ফেলে দেওয়া ছেলেটাকে? পেছন থেকে কেউ একজন বলে ওঠে, আদিব কোথায় ছিল আমি বলছি। কণ্ঠটা চিনা চিনা লাগে, তাই সবাই পেছনে ফিরে অবাক হয়ে যায়। বাবা বলল, তুই? আসসালামু আলাইকুম এভরিওয়ান। 16 বছর পর গল্পের 10 নম্বর পর্ব এখানে শেষ করলাম। আগামী পর্বে জানতে পারবেন আদিব বাড়ি থেকে বেরিয়ে কোথায় গিয়েছিল আর কিভাবে সে এত বড় একজন আর্মি অফিসার হয়। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।